হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তাই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। গাইস এখন বাজে 5টা। ভোর ভোর উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে গিয়েছি। তো ভোর ভোর উঠে স্নান টান করে মোটামুটি 3টে নাগাদ উঠেছি। উঠে স্নান টান করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি। ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো গাইস? আজকে যাচ্ছি আমরা বৈষ্ণো দেবীর মন্দির, যেটা কাশ্মীর কাটরা ওই সাইডে। ঠিকঠাক জানিও না, তো যতটা পারি ভিডিও করার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর এই দেখো এখানে দুটো ব্যাগ হয়েছে, যেহেতু উপরের দিকে পাহাড়ে তো সেই জন্য ঠান্ডা, তো শীতের পোশাক একটা একটা নিতে হয়েছে। আর ব্ল্যাঙ্কেট আছে, তো হালকা পাতলা আছে, যেহেতু বাবান আছে, তো সেই জন্য দেখতেই পাচ্ছ দুটো পিক ব্যাগ হয়েছে, আমার একটা, তোমাদের দাদা ভাইয়ের একটা। আর ওইদিকে রয়েছে এই দেখো একটা খাবারের ব্যাগ রয়েছে। যেহেতু আমরা এখন অনেক সকাল সকাল যাচ্ছি, তো তার জন্য ব্রেকফাস্টটা ওখানে প্যাক করে নিয়েছি। লুচি আলু ভাজা এসব করে নিয়েছি। আবারও আমাদের সাথে ওই একজন দাদা ভাই আর দিদি ভাই যাবে। তো আজকে যাচ্ছি আমরা বৈষ্ণো দেবীর মন্দির। তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন মোটামুটি রেডি সেডি হয়ে গেছি, এবারে বেরোবো। চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। বাই। একটা কথা আছে জানো তো গাইস, ভগবান যেটা চাইবে আমাকে সেই দিকেই যেতে হবে। আমি চাইলেই তো আর সব কিছু আমার মতো করে হয়ে যাবে না, বা আমি চাইলেই সব কিছু আমার হাতের কাছে পেয়ে যাব না। এই কথাটা কে কে বিশ্বাস করো, বা কার সাথে এরকম কিছু ঘটেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কেন তোমাদেরকে এই কথাটা বললাম সেটা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আস্তে আস্তে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ গাইস যে একটা রাস্তার ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ গাইস, তোমাদেরকে ইন্ট্রোতে তো বলেইছি যে আজকে আমরা যাচ্ছি বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে। বেরিয়েও পড়েছি, আর মোটামুটি আমরা জম্মু পৌঁছেই গেছি। যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে পাহাড় প্রেমী, পাহাড় দেখলে তো মানে একদম আনন্দের আর সীমা থাকে না আমার, এরকম একটা ব্যাপার। পাহাড় আমি প্রচণ্ড ভালোবাসি। তো তার জন্য যখনই আমি পাহাড় দেখতে শুরু করেছি, বাস ওরকমই ক্লিপস নিতে শুরু করেছি, একটু একটু করে ক্যাপচার করছি আর তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো গাইস, আমরা যেহেতু পাঞ্জাব থেকে এসছি, তো তার জন্য আমরা জম্মু তবি স্টেশনে এসছি। মোটামুটি 4 ঘন্টার মধ্যে রিজার্ভেশন ট্রেনেই আমরা এসছি। তো আমরা কিন্তু জম্মুতে পৌঁছে গেছি। এখান থেকে আমরা আবার বাস ধরেছি, বাসে করে মোটামুটি 1.5-2 ঘন্টা লেগেছে। তারপর আমরা কাটরাতে নেমেছি গিয়ে। তো ওখানে যেহেতু ওই টাইমের অ্যাডজাস্ট হচ্ছিল না, না হলে পারে ওটাও ট্রেনেই চলে যেতাম, যেহেতু ট্রেনের সফর অনেক ভালো বাসের চেয়ে। বাট বাসেও কোনো ব্যাপার না, ভিড়টির অতটা ছিল না, সিট পেয়েছিলাম, তো তার জন্য অতটা কোনো ব্যাপার বোঝা যায়নি। তো তারপর আমরা কাটরাতে নেমেছিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমাদের যে আর্মির যে ওখানে কোয়ার্টার আছে, সেখান থেকে যে অফিস টফিসের যে কাজগুলো, যে আই কার্ড ফাই কার্ড বানানো বা পাস বানানোর যে কাজগুলো, সেটা আমাদের ডিফেন্সদের জন্য একটা আলাদা সার্ভিস আছে। তো সেখান থেকে আমরা সব কিছু কাজকর্ম কমপ্লিট করে তারপর আমরা উঠেছি মাতা দেবীর দর্শনের উদ্দেশ্যে। তো চলো গাইজ, তোমরা ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর আজকে আমার সাথে তোমাদেরও বৈষ্ণো দেবী মন্দিরটা দর্শন হয়ে যাবে। তোমরা কে কে বৈষ্ণো দেবী গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই ফার্স্ট বার গেলাম, আর এর পিছনের রহস্যটাও চলো তোমাদেরকে বলি। ওই যে একটু আগেই বললাম, ভগবান যেটা চাইবে আমাকে সেটাই মানে সেই দিকেই যেতে হবে। আমি চাইলেই কিন্তু সব কিছু আমার মতো করে হয় না, জানো তো। তার কারণ হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইদের কিছুদিন পরেই যাবে ফায়ারিংয়ে বাইরে। তো তার জন্য ওদের সেই টাইমটা মোটামুটি 2-3 মাস ছুটি অফ থাকবে। তো তার জন্য ওদের ইউনিট থেকে হঠাৎ করে মেসেজ দিয়েছে যে যারা যারা ছুটি যেতে চাও বা যারা যারা ছুটি যেতে ইচ্ছুক, হঠাৎ করে ছুটি নিয়ে নাও, এরকম এরকম ব্যাপার আছে। তো নেক্সট কিন্তু যদি কেউ ছুটির প্ল্যানিং করে থাকো আর কিন্তু ছুটি পাবে না। তো তার জন্য তোমাদের দাদাভাই বলল কি করব, এখন বাড়ি যাওয়ারও কোনো প্ল্যানিং নেই, বাবানের স্কুল চলছে। আর এই ঘটনাটা ঘটেছে কিন্তু পুজোর আগে, জাস্ট পুজোর 2-1 দিন আগে থাকতে, মানে মহালয়া আর পুজোর বীজখানের যে টাইমটা, ওই টাইমে। তো দুজনের অনেকটা মানে ভাবনা চিন্তা করে একটা ডিসিশন নেওয়া হলো যে চলো তাহলে ছুটিটা নিয়েই না, অনেক দিনের ছুটি তো আছে,
কি হবে, ছুটিগুলো ফালতু নষ্ট হবে, ইয়ার এন্ডিং তো হতেই চলেছে, তাহলে ছুটিটা নিয়ে নাও, এখন আর হঠাৎ করে বাড়ি তো যাওয়া হবে না, এখানেই আমরা থাকবো, বাস এরকম। তো সেরকম বাবানের সাথে একটু টাইম স্পেন্ড করা যাবে, একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করা যাবে। আর ছুটি যাওয়ার কোনো মানে ছুটি তো থাকছি, বাট ছুটি বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানিং কিন্তু নেই। তো এরকমই প্ল্যানিং হতে হতে গাইস আমাদের সাথে ওনার যে মানে তোমাদের দাদা ভাইয়ের আর একটা ফ্রেন্ড, সেও নিয়েছে ছুটি। তো সেই দাদাটা নাকি বৈষ্ণোদেবী যাবে, ছুটি নিয়ে কিছুটা এখানে ঘুরবে, তারপর তারা ছট পুজোর জন্য বাড়ি যাবে। তো সেই জন্য তখন তোমাদের দাদাভাইকে বলেছে, মণ্ডল আমি তো এরকম ভাবছি, এরকম প্ল্যানিং করছি, আমরা ছুটি নিয়েছি আর আমরা বৈষ্ণোদেবী যাব, আমরা অনেক দিন থেকে প্ল্যানিং করে রেখেছি যে এরকম একটু ঘুরতে যাব, তারপর আমরা বাড়ি যাব। তো ও তখন বলল যে তাহলে কেন না আমরাও ওই দাদাদের সাথে চলে যাই বা ওই স্যারের সাথে চলে যাই, এরকম একটা ব্যাপার। তো আমাকে তখন বাড়িতে এসে হঠাৎ করে গাইস একটা দিনের মধ্যেই, তো ছুটি তো অ্যাপ্লাই করে দিয়েছে, ছুটি তো সাংশন অলরেডি হয়েই গেছে, কারণ ছুটিটা তো এই সময় মানে নিতে বাধ্য হয়েছে, ছুটি তো সাংশন হতেই হবে। তো তখন যখন আমাকে এসে বলল যে বৈষ্ণোদেবী যাওয়ার কথা, আমি বললাম কি বলছো তুমি, মানে সত্যি কথা ঠাকুরের নামে না বলতে পারছি না, বাট আমি এটাই বললাম যে আমি বাড়িতে ঠিকঠাক মতো চলতে পারি না সারাদিন, মানে এতটাই আমার উইকনেস, আমার শরীরে মানে একটু হিমোগ্লোবিনের কম থাকার জন্য একটু প্রবলেম আছে। তো তার জন্য আমি এটাই বলছিলাম যে বাড়িতে ঠিকঠাক মতো চলতে পারি না, সেখানে আমি বৈষ্ণোদেবী ওই অতটা রাস্তা হেঁটে আমি উঠবো কিভাবে, না 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 না, এটা তো কোনো মতেই সম্ভব নয়। মানে ঠাকুরের কাছে আমি যাব না বলছি না, বাট এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তো তোমাদের দাদাভাই বলছে তোমাকে হেঁটে উঠতে হবে না, তুমি চলো না, ওখান থেকে অনেক রকম ব্যবস্থা আছে, ঘোড়া টোড়া আছে, ওগুলো কিছু একটা করে দেব, চলো যা হোক হবে। আর আমাকে না হয় কিছু একটা করে দেবে, তারপর বাবান আছে, ভেবেছো যে বাবান কতটা ছোট এখন, তো তুমি কিভাবে সবটা ম্যানেজ করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক এরকম করতে করতে হঠাৎ করে রাজি হয়ে গেলাম যে মানে এই যে ভগবান চাইলে আমাকে সেই দিকেই যেতে হবে, মাতা রানী বোধহয় চাইছেন যে আমি ওনার দর্শন করি। তো সেই জন্য ফাইনালি গাইস আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার তো মুখে আর হাসি ধরছে না, ফাইনালি আমি মাতা রানীর বৈষ্ণোদেবী দর্শন করে চলে এসেছি, মানে আমি একদম স্যাটিসফাইড। আর পুরো রাস্তাটা পুরো ওই কাটরা থেকে উপরে বৈষ্ণোদেবী পর্যন্ত, আর তার উপরে আছে ভৈরব বাবা মন্দির, তার থেকে আবারও 2-3 কিলোমিটার উপরে, তো টোটাল মোটামুটি 14-15 কিলোমিটার হবে, যেটা পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে আমরা গাইস বৈষ্ণোদেবী মন্দির থেকে ঘুরে এসেছি। তো এর থেকে গুড নিউজ আর কি হতে পারে, মানে ভগবান চাইলে সত্যিই সব কিছু সম্ভব। তো গাইস মানে সত্যিই ভগবান চেয়েছিলেন যে আমি বোধহয় যাই, আর তার জন্য আমার বাবান, আমি তো চলো ছেড়ে দিলাম, আমার বাবান এইটুকু একটা ছেলে 5 বছরের পুরো হবে, তো আমার বাবান পর্যন্ত পুরো রাস্তাটা পায়ে হেঁটে দৌড়াতে দৌড়াতে হাসতে হাসতে খুশি খুশি মায়ের দর্শন করতে চলে গেছে। তো এটা তো মানে একটা ভীষণ ভালো ব্যাপার, এতটা ভালো লাগছে ব্যাপারটা ভেবে যে আমি বোধহয় মানে এই যে এতটা বড় হলাম, আমি আমার জিন্দেগিতে আমি এতটা রাস্তা কোনোদিনও হাঁটিনি, এতটা রাস্তা তো দূরে থাক 2 কিলোমিটার আমি কোনোদিনও হাঁটিনি, সেই জায়গায় আজকে এই রকম রাস্তায় আমি 14 কিলোমিটার পায়ে হেঁটে উঠে পড়লাম। তো যাই হোক আমি একটা স্টিক নিয়েছিলাম, কারণ ওই স্টিকটা ছাড়া আমার একটু মানে অসহায় লাগছিল নিজেকে, তো আমি ফাইনালি প্রথমেই একটা স্টিক নিয়েছিলাম, আর মাথার যে ফ্যাটাগুলো হয় তো সেটা নিয়ে মোটামুটি মায়ের নাম করে হাঁটতে শুরু করে দিলাম। গাইস কোনো প্রবলেম হয়নি আমাদের, আমি তোমাদের দাদাভাই আর বাবান আমরা 3 জনে মিলে একদম হাসি খুশি মজা মস্তি এনজয় করতে করতে আমরা জয় মাতা দি করতে করতে আমরা মায়ের চরণে পৌঁছে গেলাম। সেখান থেকে আমরা মায়ের দর্শন করে সেই দিনের রাত্রিটা মোটামুটি ওখানেই আমরা হল্ট করি, মায়ের মন্দিরের ওখানেই আমরা খাওয়া দাওয়া করে ওখানেই শুয়েছিলাম, ওই জন্যই আমাদের লাগেজ হয়েছিল, ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম, আর ব্ল্যাঙ্কেট কম্বল নিচেতে বিছানোর জন্য ওয়েট কভার, আর তার জন্য ঠান্ডার কিছু পোশাক সোয়েটার টোয়েটারও নিতে হয়েছিল। আর এটা আমরা গেছিলাম অক্টোবর মাসের 15 তারিখে।
ঠিক আছে, তো ভিডিওগুলো একটু লেট আপলোড হচ্ছে, তো মানে তারপর একটা প্রবলেমের জন্য ভিডিওগুলো আমি ঠিকঠাক মতো আপলোড করতে পারিনি। তো সেই জন্য বাস সেই টাইমে হয়তো কোনো প্রবলেম হয়নি, তারপর বাড়িতে আসার পর 2-3 দিন পায়ে হাতে একটু গায়ে ব্যথা করছিল, একটু পেন হচ্ছিল, বাট কোনো ব্যাপার না, ইটস ওকে। ওটা 2-3 দিন ছিল, তারপরেই একদম আপনা আপ ঠিক হয়ে গেছে। আর বাবানকে দেখছো গাইস, মানে কতটা মজমস্তি করতে করতে বাবান মায়ের কাছে মানে মাতাজির দর্শন করতে যাচ্ছে। আমি এটা কোনোদিনও ভাবিনি, মানে আমি যে নিজে পারবো এটা তো ভাবিনি। তোমাদের দাদাভাই তো আমাকে ঘোড়ায় চড়ার কথা বললো, তো ওটা তো আমি একদম পুরো ইগনোর করে দিলাম। ঘোড়া তো ওরে বাবা, ও মাই গড, আমার তো দেখেই ভয় লাগছে, আমাকে না কোথায় ফেলে দেয়, এই পাহাড়ের ধার থেকে যদি পড়ি, কোথায় গিয়ে যে পড়বো, এরকম অনেক ভাবছিলাম। তো তারপর বললাম যে না, ঘোড়ায় চড়ে যাব না, এত দূর যেখানে এসছি, তো ফাইনালি আমি উপর পর্যন্ত যাব হেঁটেই। আর মায়ের যদি ইচ্ছা থাকে, মাতা রানী যদি চান যে আমি মায়ের দর্শন করব, তাহলে আমি নিশ্চয়ই পায়ে হেঁটে সেটা সাকসেস হব। আর ফাইনালি সেটাতে আমি স্যাটিসফাইড, সেটা আমি হয়েছি। আর দেখতেই পাচ্ছ আমাদের দুটো পিঠ ব্যাগ, কখনো কখনো আমি দুটোই নিচ্ছি, কখনো কখনো আমি একটা, তোমাদের দাদাভাই একটা, আবার কখনো কখনো তোমাদের দাদাভাইও দুটোই নিয়ে নিচ্ছে। এরকম করে করে কিন্তু গাইস এক ফোঁটা কষ্ট ফিল করতে পারিনি, এত এনজয় করেছি। মানে ওই যে বাবান ছিল, বাবান দৌড়াচ্ছে, তার সাথে সাথে আমরাও দৌড়াতে দৌড়াতে গেছি। তো হ্যাঁ, টাইমটা একটু লেগেছিল বেশি, মোটামুটি 5 ঘন্টা লেগে গেছিলো আমাদের যেতে যেতে। 5 ঘন্টার মধ্যে আমরা ওই কাটরা থেকে উপরে একদম ডিরেক্ট বৈষ্ণোদেবী মন্দির পর্যন্ত চলে গেছিলাম। তো তারপর ওখান থেকে তো মানে মেইন মন্দিরে যাওয়ার জন্য তো লাইন টাইন, সেটা তো আবার আলাদা ব্যাপার আছে। তো ফাইনালি আমরা 5 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছিলাম। হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু ব্রেক নিয়েছি, কোথাও কোথাও একটু একটু বসেছি। দেখো গাইস, দেখছো কত ফুরফুরে মেজাজে, মানে সত্যিই ভগবান চাইলে আমাকে সেই দিকেই যেতে হবে, আমার ইচ্ছা মতো কোনো কিছুই হবে না। কারণ তার প্রমাণ আমি এটা পেলাম, মানে আমি অন্য কিছু চলো ছেড়ে দিলাম, আমি হাঁটাকে এত ভয় পাই, এত ভয় পাই, সেই আমি আজকে এই 14 কিলোমিটার এই পাহাড়ি রাস্তায় ধারে, মানে কি বলবো, মাই গড, মানে ভাবলেও অবাক লাগছে। তো তারপর অনেক ভাবলাম যে না, মায়ের দর্শন, মা যদি চান তাহলে পারে আমি এইভাবে পায়ে হেঁটেই যাব, তার একটা যে মজা, আর সেটা আমার সারা জীবন মনে থাকবে যে আমি বৈষ্ণোদেবী গেছিলাম আর সেটা আমি পায়ে হেঁটে গিয়ে মাতা রানীর দর্শন করে এসেছি। আর সেটার সাথে ফুল সাপোর্ট করেছে আমাদের ছোট্ট বাবান, মানে একটা 5 বছরের ছেলে যে এইভাবে খুশ আমেজ নিয়ে একদম মজ মস্তি করতে করতে এইভাবে পুরো রাস্তাটা কভার করবে, কখন যে রাস্তাটা আমাদের ফুরিয়ে গেল আমরা বুঝতেও পারছি না। লাস্ট যখন আমরা একদম লাস্ট সীমানায় এসে পৌঁছেছি, জাস্ট আর কিছু পা এগোলেই আমরা পৌঁছে গেছি মন্দিরে, তখন যখন দেখছি গাইস আমরা যে এটা আমরা পৌঁছে গেছি, ও মাই গড, মা এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম, এরকম একটা ব্যাপার, মানে সেই মোমেন্টটাকে বলে বোঝানো যাবে না। তো তোমরা কারা কারা এসছো বা কারা কারা দর্শন করেছো অবশ্যই কমেন্ট করো। আর যারা না এসছো তাদেরকে বলবো যে এটা এমন কোনো ব্যাপার না, আমি যদি পেরেছি তো তোমরাও পারবে। তো যদি ইচ্ছা থাকে আর যদি ভগবান চায় তাহলে তো সেটা সম্ভব হবেই। তো ফাইনালি আমি সেটা স্যাটিসফাইড হয়েছি। হ্যাঁ, বাড়ি আসার পর 2-3 দিন একটু এই পায়ের ডিমিগুলো পেন হচ্ছিল, তো ইটস ওকে, কোনো পেন কিলার কিচ্ছু লাগেনি, জাস্ট নর্মাল কিচ্ছু শেক, জল গরম, তেল গরম কিচ্ছু ইউজ করিনি আমরা, জাস্ট নর্মালি 2-3টে দিন একটু প্রবলেম হয়েছে, গায়ে হাতে একটু ব্যথা করেছে, যেহেতু পিঠের ব্যাগটাও ছিল হেভি, কারণ ব্ল্যাঙ্কেট শীতের যাবতীয় পোশাক টোশাক ছিল। আর যতটা কম পেরেছি ততটা কম করে নিয়ে গেছি, বাট না নিয়ে গেলেও নয়, কারণ ওখানে এতটাই ঠান্ডা, এত কিছু নিয়ে যাওয়ার পরেও আমরা যখন ওখানে শুয়েছিলাম সেটা তো মেঝেতে, তো সেখানে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তারপরেও মানে সক্স, জ্যাকেট, টুপি সমস্ত কিছু পরে ব্ল্যাঙ্কেট নিচে পেতে ব্ল্যাঙ্কেট উপর থেকে ঢাকা নিয়ে তারপরেও যেন কোথায় থেকে ঠান্ডা লাগছিল। তো দেখছো গাইস, আমরা মোটামুটি দুপুরে খাওয়া দাওয়ার পর পাস টাস বানিয়ে সব কিছু, আর এই যে দেখছো গলাতে আমাদের আই কার্ড রয়েছে, তো এটা কিন্তু 5 বছরের নিচে যারা, তাদের জন্য বোধহয় লাগবে না,
এরকম একটা ব্যাপার, তার জন্য এটা বাবানের লাগেনি। বাট তোমাদের দাদা ভাই, আমি আর আমাদের সাথে আর একজন দাদা ভাই দিদি ভাই তার দুটো বাচ্চা গেছিল। তো ফুল মস্তি করেছি। বাট যেহেতু ওই দিদি ভাইটা একটু হেভি, মানে একটু মোটা সোটা ছিল, আর পায়ের একটু প্রবলেম করছিল, দিদি ভাই হাঁটতে পারছিল না, মাথায় যন্ত্রণা করছিল, তো ওই দিদি ভাইটা একটু পিছিয়ে পড়েছিল। বাট আমি তো মানে একদম কি বলবো, মানে এইভাবে যে আমাকে মাতা রানী চাইবেন যে আমি ওনার দর্শন করে আসি, ওনার চরণে যে আমি যেতে পারবো, আমি কখনো ভাবিনি। তো আর যেখানে যা আছে, কবে কি দেখতে পাবো, কবে কি দর্শন করতে পারবো না পারবো জানি না। বাট সব থেকে ভালো লাগছে যে গাইস, আমি বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে এসেছি। মানে একদম ফুল মস্তিতে এনজয় করে দারুণভাবে এত খুশি হয়েছি আমি যে সেটা বলার নয়। তো তারপর যেখানে একদম মেন মন্দিরটা, সেখানে যাওয়ার আগে তো সমস্ত ফোন টোন ক্যামেরা ট্যামেরা, মানে কস্টিউম বা কোমরের বেল্ট, স্মার্ট ওয়াচ সমস্ত কিছু তার আগে জমা করে নিচ্ছে, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু কাউন্টারে জমা করে রেখে। তো সেখানেও আমাদের আর্মিদের আলাদা স্পেশাল কাউন্টার আছে, সেখান থেকে মানে স্পেশাল গেটও রয়েছে আর্মিদের জন্য, 5 নাম্বার গেটটা রয়েছে আর্মিদের ডিফেন্স পার্সনদের জন্য। তো সেগুলোই আমরা মোটামুটি একটু ইউজ করেছিলাম। তো গাইস, ফাইনালি আমরা মন্দির দর্শন করে, মাতা রানীর দর্শন করে চলে আসলাম। আর এই দেখো, রাস্তায় যেতে যেতে যখন রাত্রি হয়ে গেছে, তখন আমরা কত দূরে গেছি, আর ওই নিচেই কাটরা শহরটা দেখা যাচ্ছে গাইস। দেখতে পাচ্ছ যে মানে আমরা কতটা উপরে উঠে গেছি আর কতটা নিচে থেকে আমরা হাঁটতে শুরু করেছিলাম। মানে পাহাড়ের গায়ে একদম ঝুলতে ঝুলতে যে একটা রাস্তা গেছে, সেই রাস্তা ধরে ধরে ফাইনালি আমরা আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব বৈষ্ণোদেবীর মন্দিরে। তো তার আগে কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলোকে সমস্ত কমপ্লিট করার পরই আমরা ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে জাস্ট হাতে পায়ে মায়ের দর্শন করতে যাব। তার আগে সমস্ত কিছু ব্যাগ ট্যাগ সব কিছু জমা হয়ে যাবে, মোবাইল টোবাইল, পার্স, বেল্ট, স্মার্ট ওয়াচ সমস্ত এভরিথিং সব কিছু। তো শুধুমাত্র হাতে পায়ে গিয়ে মায়ের পুজো নিয়ে মাকে দর্শন করে এসেছি। গাইস, এতটা ভালো লেগেছে, এতটা শান্তি, মানে হঠাৎ করে, কোথাও কোনো প্ল্যানিং নেই, কিছু না, কতবার কত প্ল্যানিং করে ক্যান্সেল হয়ে গেছে। বাট এটা দেখো, মানে একদম কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি বা কি ঘটেছে আমার সাথে। তো ফাইনালি দেখো গাইস, ওই যে মানে বাম হাতের যেখানটায় লাইটিংটা চলছে, ওইটা হচ্ছে মাতা রানীর মন্দির। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর যেহেতু নবরাত্রির পরে, দশেরার পরেই আমরা গেছি, তো তারপর এখানে সাজাওয়াতগুলো দেখো, এত সুন্দর ডেকোরেশন, মানে নবরাত্রির সময় তো প্রচুর মানে দারুণ ব্যাপার এখানে। এটা তো একদম বড় একটা ফেস্টিভ্যাল, বড় পুজো মায়ের। তো সেখানে সেই সময় এত ফুল টুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন, মানে অল ইন্ডিয়াতে বোধহয় আর কোথাও ফুল নেই যত ফুল এই মাতা রানীর চরণে, মাতা রানীর ডেকোরেশনের জন্য লাগানো হয়েছে, এরকম একটা ব্যাপার। তো জাস্ট ওই দশেরার 2-1 দিন পরেই তো আমরা গেছি, 12 তারিখে দশেরা হয়েছে, আমরা 15 তারিখে গেছি অক্টোবরের। তো ভিডিওগুলো একটু লেট হচ্ছে আপলোড দিতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাট ভিডিওগুলো তোমরা পুরো দেখো, কন্টিনিউ করো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। আর সেটা তোমরা দেখতেই পাবে যে মানে আমরা কতটা খুশি খুশি গেছি। তো তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ক্যামেরা করতেও ছাড়িনি। তো ওই দাদাভাই দিদিভাইরা বলছে, বাপরে তোমার এত এনার্জি, এর পরেও তুমি ক্যামেরা করছো, এক হাতে ফোন ধরে কিভাবে হাঁটছো। আর এটা তো করতেই হবে, মানে এত দূর যেখানে করতে পেরেছি, তো এটা তো একদম নাথিং, কিছুই না। তো ক্যামেরাটাও একটু একটু বিচখানে ক্লিপস নিয়ে রেখেছি, যাতে আমি পরে দেখতে পাবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি, তারই জন্য। তো বাস ফাইনালি আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ কত লোকজনের মানে ভিড়, দেখো কি বলবো গাইস, এত ভিড় এত ভিড় এত ভিড় যে তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড়, মানে এক
একটা দিনে এরকম লোকজন আসা যাওয়া অল ডে নাইট 24 আওয়ার্স লেগে রয়েছে। কখন যে রাত্রি, কখন যে দিন, কখন যে সকাল, এখানে কিছুই বোঝার উপায় নেই। তো আমরা মোটামুটি 8:30টার দিকে পৌঁছেছিলাম উপরে। 8:30টায় আমরা মন্দিরে প্রবেশ করেছি। তারপর আবার ওখান থেকে রুলস রেগুলেশনগুলো কমপ্লিট করে সব কিছু জমা টমা করে আবারও সেই লাইনেও মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আস্তে আস্তে ওয়েট করার পর লাইন ধরে গিয়ে তারপর আমরা ফাইনালি মায়ের দর্শন করতে পেরেছি। তো ফাইনালি উপর থেকে উপরে একদম পাহাড়ের কোণায় যে একটা গুহা আছে, তো সেখানে রয়েছেন মা তারানী। তো সেটা তো তোমরা যারা গেছো বা যারা যাবে তো দেখতেই পাবে, আর যারা গেছো তো অবশ্যই দেখেছো। তো গাইস এত ভালো লাগছে যে মানে বলে বোঝাতে পারবো না যে ফাইনালি আমি বৈষ্ণোদেবীর দর্শন করে আসলাম। আর এই দেখো ভিউটা দেখো, এটা টোটাল হচ্ছে মাতা রানীর মন্দিরটা এতটাই বড়। আর ছোট্ট সাইড দিয়ে রাস্তা কাটা আছে। তো সেখান থেকে গিয়ে একদম ওই উপরের কোণের মধ্যে একটা গুহাতে রয়েছে মাতা রানী। তো বেশ ভালো ব্যাপারটা, ভীষণ ইন্টারেস্টিং। আর কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। ওই যে বললাম নবরাত্রি ছিল, তার জন্য তো ডেকোরেশনগুলো দেখছো যে মানে এত ফুলের ডেকোরেশন করা হয়েছিল এখানে, ভীষণ ভালো লাগছে ভীষণ। তো এইগুলোতে যেতে একটু ফটো নিয়েছি। আর হ্যাঁ গাইস, ওখানে জম্মুতে যাওয়ার পর কিন্তু যাদের প্রিপেড সিম তাদের কিন্তু আর চালু থাকবে না, টোটালি বন্ধ হয়ে যাবে আপনা আপ। তো তার জন্য ওখানে আলাদা করে সিম কিনতে হবে। আর যাদের পোস্টপেড সিম তাদেরটা অ্যাক্টিভ থাকবে, তাদের চলবে। তো দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে মাতা রানীর মন্দিরটা কত সুন্দর, মানে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। কি বলবো, মানে কোনো কথা হবে না, এটা বলার মতো আর কোনো ভাষা নেই। তো উপর থেকে মানে একদম আমরা তো মন্দিরে পৌঁছেছিলাম 8:30-9টার দিকে। তারপর ওখান থেকে সমস্ত কিছু ফর্মালিটিস পূরণ করে আবারও আমরা লাইনে দাঁড়িয়ে পুজো টুজো নিয়ে আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরে। একদম উপরে যে গুহার মধ্যে মাতা রানীর মানে যে কি বলবো প্রতিমাটা আছে, এরকম একটা ব্যাপার। তো সেটা দর্শন করে তারপর আমরা ওই উপর থেকে নেমে আস্তে মোটামুটি 12টা হয়ে গেছিলো। তো 12টার সময় নিচে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। আর সারাদিনে সেরকম কিছু খাইনি, জাস্ট হালকা ফুলকা খাবার খেয়ে, যেহেতু এতটা রাস্তা হেঁটে যাব তো তার জন্য অল্প স্বল্প খাওয়া দাওয়া, ফল টল একটু অল্প করে খেতে গেছি, আর জল। আর তো সেই রকমই না, উপর থেকে নেমে এসে রাত্রি 12টায় আমরা ডিনার কমপ্লিট করেছি। তো গাইস আমাদের সাথে যারা ছিল তারা তো বললো যে না এত রাত্রে আর খাবো না, বাট আমাদের তারপরে একটু ভাত না হলে চলছিল না, প্রচণ্ড মানে ভাত একটা ব্যাপার হচ্ছিল। তো বাবানও একটু ভাত খাবো করছিল। তো তার জন্য আমরা যেটা জম্মুর ফেমাস রাজমা চাবল খেয়েছিলাম, এত টেস্টি গাইস, সেটাও মায়ের মহিমা না থাকলে সম্ভব হয় না। এত টেস্টি, এত সুস্বাদু যে কি বলবো, মানে তার স্মেলটা, ওই খাবারের যদিও স্মেলের এটা নিতে নেই, বাট তবুও মানে এত দুর্দান্ত স্বাদ ছিল যে মানে সেই স্বাদটা আমি তোমাদেরকে বলে বিশ্লেষণ করতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি সব মিলিয়ে সব কিছুই একদম পারফেক্ট, একদম খুব ভালো ছিল। আর এই যে দেখছো যে কখনো কেউ যাচ্ছে কেউ আসছে, আমরা যাচ্ছি তো ওই দিক থেকে কেউ ব্যাক করছে গাইস, মানে কোনো টাইম নেই, অল ডে নাইট 24 ঘন্টা এখানে লোক এরকম যাওয়া আসা করছে। মানে রাত্রিতে শুয়ে থেকেও বোঝা যাচ্ছে না যে আমি রাত্রিতে ঘুমাচ্ছি নাকি দিনের বেলায় কোনো জনবসতির মাঝখানে আমি রয়েছি। এত ভিড় এরকম পুরো ব্যাপারটা এত বড় একটা এলাকা জুড়ে, তারপরেও এখানে এত লোক, ভীষণ ভালো লাগলো ব্যাপারটা। আর তাই জন্য যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিও যাতে আমার সব ফ্রেন্ডরা ভিডিওটা দেখতে পায়। আই হোপ কি সবার ভালো লাগবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমরাও একটু আমার সাথে দেখে নাও, বৈষ্ণোদেবী দর্শন করে নাও। তো আর কি করি না করি মানে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে বললাম মেন মন্দিরে যেখানে মাতা রানী আছেন সেখানটা
ক্যামেরা ক্যাপচার করা সম্ভব হয়নি, সেটা জাস্ট চোখেই আমরা নিজেরা দেখে এসেছি, এটাই এনাফ। মাতাজির কাছে আশীর্বাদ নিয়ে এসেছি প্রণাম টনাম করে। তো সেখানে তো কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ সেটা অ্যালাউ নেই একেবারেই, সেটা কারোর জন্যই না, একদমই অ্যালাউ নেই, মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। তো সেই জন্য বাস নিজের চোখে দেখে এসেছি, এটাই অনেক। আর যদি মা চান আবারও নেক্সট টাইম যাব। আমার বাবান তো এখন এত ছোট, আমার বাবান যখন নেক্সট মর্নিংয়ে আমরা ওখান থেকে ব্যাক করছি ভৈরব বাবার উদ্দেশ্যে, আমরা ওখান থেকে নেক্সট মর্নিংয়ে গেছিলাম, তো তখন আমার বাবান বলছেন মা আমি আবার আসবো। তো মানে এই ব্যাপারটা এতটা ইন্টারেস্টিং লাগলো আমার, যে ওইটুকু একটা বাচ্চা, না কোনো পরিশ্রম না কোনো ধকান কিচ্ছু নেই, বলছে মা আমি আবার আসবো তোমার কাছে, বাস আর কি চাই। আবারও যদি মায়ের ইচ্ছা থাকে অবশ্যই আবারও দর্শন করতে চলে যাব কোনো একটা সময়। তো এই দেখো আমাদের বিছানা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বালিশ নিয়ে যায়নি, বাবান এখন বালিশ পিলো চাই বাবানের, বাট এত কিছু তো ক্যারি করা সম্ভব নয়, ক্যারিটা তো আমাদেরকেই করতে হবে। আর বাবানকে যেহেতু এখানে ট্রলির ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য, বাট সব কিছুরই ব্যবস্থা আছে, তুমি না যেতে পারলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বাট পায়ে হেঁটে যাওয়ার যে মজাটা সেটা নিজেরা ফিল করতে পারছি, আর এটা সারা জীবন মনে থাকবে। আর মা চেয়েছেন বলেই সব কিছুই সম্ভব হয়েছে। আর বাবানকে ট্রলি করে দিতে বললাম, তো বাবান ট্রলি থেকে নেমে পড়েছে। বাবান ট্রলিতে বসে মানে এতটাই বোর হচ্ছিল, কিছু রাস্তা গিয়ে বলছে আমি যাব না, আমি হাঁটতে হাঁটতে যাব, আমি দৌড়াতে দৌড়াতে পাথর কুড়াতে কুড়াতে যাব। যেহেতু পাহাড়ি রাস্তা, রোডের মধ্যে পাথরগুলো পড়ে আছে, ওই একটু একটু করে কুড়োচ্ছে, দৌড়াচ্ছে, ডান্স করছে, মস্তি করছে, আর পুরো মুখে এক মুখ স্মাইল নিয়ে মায়ের দর্শন করে আমরা ওয়াপাস চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই